রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনো বলা এখানে 164 ধারা আসেই না, 172 ধারায় 174 ধারায় পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ফার্স্ট ডেট অফ, যেটা বিমল বলল, যে ফার্স্ট ডেট অফ মিটিং থেকে বিধানসভা যেদিন 5 বছর টেনিওর পূর্ণ করবে সেই দিনের পরে বিধানসভা এক্সিস্ট করবে না, বিধানসভা ডিসলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং বিধানসভা যদি ডিসলভ হয়ে যায়, বিধানসভার থেকেই তো চিফ মিনিস্টার আসে, এখানে তো এখান থেকেই তো, আরে চিফ মিনিস্টার থাকবেই না, তো বিধানসভা না থাকলে চিফ মিনিস্টার থাকবে কোথায়? তাহলে 172 ধারা 172 ধারা যদি থাকে, তাহলে এখানে অটোমেটিক্যালি গভর্নর জানিয়ে দেবেন, নোটিফাই করে দেবেন, বিধানসভা ডিসলভ হয়ে গেছে, বিধানসভা ডিসলভ হয়ে গেলে অটোমেটিক্যালি চিফ মিনিস্টার চলে যাবেন। উনি অন্য সব পার্টিকে, আমি একটু বলে নিই, অন্য সব পার্টিকে ডাকবেন, উনি তাদেরকে পাঠাবেন যে গভর্নর বিধানসভা ডিসলভ হয়ে গেছে, অটোমেটিক্যালি গভর্নমেন্ট। ব্যাপারটা ওখানে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আমি বলে নিই, তুমি তারপর বলতে দাও রবীন্দ্রনাথ। গভর্নমেন্ট, সুতরাং গভর্নমেন্ট doesn't exist। এই মুহূর্তে নতুন গভর্নমেন্ট তৈরি করবার জন্য উনি যে কটা দল আছে তার মধ্যে তৃণমূল আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, এদিকে বিজেপি আছে, সবাইকে চিঠি পারবে। আপনাদের কাছে মেজরিটি লিস্ট যা আছে আপনি নিয়ে আপনারা আমার কাছে হাজির করবেন, ব্যাস হয়ে যাবে। তাহলে এর মধ্যে 164 ধারা হ্যানা তানা, আমি বলছি তারপরে রাজ্যপাল সংবিধান অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কেন এই হারকে স্বীকার করবেন না? তিনি নিজে কেন এই কথা বলবেন যে আমি কেন রাজভবনে যাব, আমি কেন ইস্তফা দেব? এটা কি জনগণের রায়ের প্রতি অপমান নয়? এটা কি সংবিধানের প্রতি অবমাননা নয়? শঙ্কর নন্দর কাছে আসতে যাবো বলতে, আপনি, আমি জানি না আপনি পুরো প্রেস কনফারেন্সটা দেখেছেন কিনা, তিনি বলছেন যে গণতন্ত্রের যে রায়টা আজকে হলো, যেখানে গতকাল একেবারে মুক্ত, মানে আমি বলছি প্রচুর ভোট, অবাধে ভোট দিয়েছেন মানুষ এবং আপনাদের পরবর্তী 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বিমলদের কাছে যাওয়ার আগে দর্শকদের দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ইতিহাসের কালো দিন। আমি এই বিষয়টাতে কি বলেছেন আসবো বিমলদের কাছে, তার আগে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে দেখাবো দর্শকদের। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মানে অবাধ ভোটে যেখানে বিজেপিকে পরবর্তী 5 বছরের জন্য বিমলদা একেবারে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ, এই রাজ্যের ভোটাররা, এবং সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইতিহাসের কালো দিন। আমি বলছি এই অবাধ ভোটটা, গণতন্ত্রের উৎসবকে যদি ইতিহাসের কালো দিন বলেন, তার জয় পরাজয়কে ইতিহাসের কালো দিন বলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দর্শকদের শোনালাম, যেটা বললেন যে আমি কেন রাজভবনে গিয়ে ইস্তফা দেব, গণতন্ত্রের কোন উজ্জ্বল উদাহরণ আপনি রাখলেন? শুভ্র, একটা কথা বলি, আগামী দিনে যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে চর্চা করবে, বই লিখবে, নিঃসন্দেহে তারা ভারতীয় ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক এবং কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করবে এই তৃণমূল কংগ্রেসের শাসনকে, বিশেষত শেষ এই 5 বছরের শাসনকে। একটা শাসক এবং সেই দলটা কত নির্লজ্জ হতে পারে, কত অগণতান্ত্রিক হতে পারে এবং কত সংবিধান বিরোধী হতে পারে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়। নজরুল সাহেবের একটা কথার সঙ্গে আমি একমত, এত আলোচনা না করলেও চলে। ওনার যেদিন টার্ম শেষ, যেদিন শপথ নিয়েছেন 5 বছরের শেষ, উনিও চলে যাবেন, নতুন সরকার শপথ নেবে, ওনাকে সে নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাট দ্য মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখে নিতে হবে এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শাসন করেছে। এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার এই পশ্চিমবঙ্গকে শাসন করার নামে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই দলের সঙ্গে যাই পাশাপাশি তো 3 জন বসেছিল, তাদের কারোর একটা মাথায় এলো না যে আপনি যেটা বলছেন ভুল বলছেন, আপনি কনস্টিটিউশনটা জানেন না, আপনি কনস্টিটিউশন কিচ্ছু বোঝেন না। আসলে সবাই সব বোঝে, ওই ফিরহাদ হাকিমও বোঝে, ওনার ওই ভাইপিও বোঝে, ডান দিকে ওই যে ভদ্রলোক বসেছিল কি যেন নাম ওর, সেও বোঝে।
এখানে যারা আছে ডেরেক ওব্রায়েনও বোঝে, এখানে যে তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখার্জিও বোঝে। আসলে উনি এটার দ্বারা একটা জিনিস তৈরি করতে চাইছেন, উনি এই ধরনের নাটক করে বারবার পার পেয়ে গেছেন, এই ধরনের নাটক করে তিনি ভেবেছেন আবার লাইমলাইটে ফিরে আসবেন। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, বিজেপির একজন নেতাকর্মী হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, স্বৈরাচার কিন্তু কখনো শেষ কথা বলে না। মানুষ স্বৈরাচারীকে ঘৃণা করে। উনি যে স্বৈরাচারী শাসন দেখিয়েছেন, উনি যে সংবিধান পদে পদে লঙ্ঘন করেছেন, আগামী দিনে তিনি মানুষ ওনাকে মনে তো রাখবেই না, আলোচনা করবে এক ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক শাসক হিসেবে, যিনি সংবিধানটাও মানতেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।